ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সাহেব চৌধুরী, গণমাধ্যম কতটুকু স্বাধীনতা পাবে, গণমাধ্যম তার স্বাধীন জায়গা থেকে স্বাধীনভাবে প্রতিবেদন করতে পারবে কিনা ইলেকশন এর আগে পরে সময়? অভিজ্ঞতা কি বলে? আপনিও একজন পেশাজীবী। 13 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। তখনও কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিই ছিলেন এবং তার সরকারই ছিল। সে সময় কি আপনারা কোনো বিধিনিষেধ পেয়েছেন কিনা? নতুন করে যখন সরকার গঠিত হয়েছে, হওয়ার পরে যখন বিরোধী দল নাশকতামূলক আন্দোলন করছিল বিভিন্নভাবে, সেই সময় কি মিডিয়া কোনো চাপ অনুভব করেছে কিনা সরকারের কাছ থেকে, সেটি আপনারা সবাই বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলতে পারি যে সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, তিনি বিশ্বাস করেন মিডিয়া তার ভূমিকা পালন করবে। এবং তবে এটাই স্বাভাবিক যে আমরা সবসময় যেটা বলার চেষ্টা করি সেটি হলো যে মিডিয়ার স্বাধীনতা যেমনিভাবে থাকবে, মিডিয়ার বস্তুনিষ্ঠতা বা দায়িত্বশীল ভূমিকাও সেখানে কিন্তু অপরিহার্য। এবং এই বস্তুনিষ্ঠতা এবং এই দায়িত্বশীল ভূমিকাটা আমি মনে করি যে সরকার আমাকে বা অন্য কোনো শক্তি আমাকে শিখিয়ে দেওয়া প্রয়োজনের আগে আমার নিজের থেকে সেটাকে ব্যবহার করা উচিত। কারণ আমরা সবসময় বলি, আমরা মিডিয়া বা আমরা সাংবাদিক, আমরা কিন্তু কারো কাছে জবাবদিহি করতে প্রস্তুত নই। আমরা শুধু আমাদের বিবেকের কাছে এবং জনগণের কাছে আমরা জবাবদিহি করব। তাহলে যে স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করি এবং যে স্বাধীনতা আমাকে সংবিধান দিয়েছে, এই যে ব্যারিস্টার রফিকুল হক সাহেব বা ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবরা বা আমাদের যে বিচার বিভাগ যে সংবিধানকে আপহোল্ড করে এবং আমাদের স্বাধীনতাকে যেটাকে আপহোল্ড করে, যদিও কিছু কিছু সময় দেখি আমাদের আদালত আমাদেরকে মানহানির মামলার নামে আমাদেরকে কিছু কিছু সময় আমাদেরকে সেখানে কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাছাড়া কিন্তু মিডিয়া মোরলেস এখন কিন্তু তার নিজস্ব গতিতেই এটা কিন্তু শক্তিশালী এবং স্বাধীন। তবে শুধু এই জায়গাটাতে আমি একজন মিডিয়ার কর্মী হিসেবে বলতে চাই, দীর্ঘদিন আমরা কাজ করেছি। যেমন আজকে যেমন স্বাধীনতা চাচ্ছেন আমাদের বিচার বিভাগ, স্বাধীনতা চাচ্ছেন বিচার বিভাগের সাথে যারা প্রবীণ আইনজীবী বা আইনজীবীরা তারা, কিন্তু সেখানে কিন্তু তারা এই কথাটি বলেন যে এই বিচার বিভাগের স্বাধীনতার সাথে কিন্তু একটি দায়িত্ববোধ থাকতে হবে। ঠিক তেমনিভাবে আমাদেরও কিন্তু স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, কোনো কারো কাছ থেকে আমার চেয়ে নিতে হবে না। কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে হলে পরে আমাকে অবশ্যই নীতি নৈতিকতা এবং আমার যে বস্তুনিষ্ঠতা, আমার যে দায়িত্ববোধ, সেটি আমাকে কাজ করতে হবে। এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি যে এই সিটি কর্পোরেশন নির্বাচন কেন, শুধু নির্বাচন না, স্বাভাবিকভাবে এই গণমাধ্যম যে স্বাধীনতাটা অর্জন করেছে সেটাও কিন্তু এই রাজনৈতিক আন্দোলনেরই একটি ফসল হিসাবে এসছে। তাই আমি মনে করি যে বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকার অন্তত এই স্বাধীনতাটাকে কোনোভাবে, কারণ তাদেরও আন্দোলনের ফসল হিসেবে আজকের এই গণমাধ্যম, আমাদেরকেই রক্ষা করতে হবে এই মর্যাদাটা। ব্যারিস্টার রফিকুল হক, 20 দলকে, এইটা একবার শোনা গেছিল যে রাজনীতি বিশ্লেষক ব্যারিস্টার রফিকুল হকের কাছে এই প্রশ্ন যে 20 দলকে তাদের চলমান আন্দোলন থেকে ফেরাতে সরকার নির্বাচনটিকে, যেটি জুনে হওয়ার কথা ছিল, সেটিকে এগিয়ে নিয়ে আসছে বলে এটি শোনা গেছে। 20 দল কিছু সময়ের জন্য হরতাল প্রত্যাহার করলেও আজ থেকে আবার 3 দিনের হরতাল ডেকেছে, অবরোধ চলছে। এই আন্দোলন এবং নির্বাচন নিয়ে, যদিও ঢাকা ও চট্টগ্রাম অবশ্য হরতালের বাইরে আছে, আন্দোলন এবং নির্বাচনে আপনার পর্যবেক্ষণ কি? আমার মনে হয় হরতাল বা অবরোধ যাই বলেন, এগুলোর জন্য যে নির্বাচন দিয়েছে তা নয়। নির্বাচন তো আমাদের সিটিতে নির্বাচন বহু বছর ধরে হয় না, কত 5 বছর, 10 বছর, তো এটা তো হতে পারে না। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, যেটা ফ্রেমার আমার বন্ধু আমিরুল ইসলাম, তার যে এই যে দিয়েছে যে লোকাল গভর্নমেন্ট কিভাবে হবে, এটা ভায়োলেশন হচ্ছে 8 বছর ধরে। সে সেন্সে ইলেকশন ইজ টু ম্যাচিউর। ইলেকশন দিচ্ছে, এটা খুবই ভালো। এবং আপনি লক্ষ্য করে দেখেন, এই ইলেকশনে কিন্তু কেউ রিগিং করবে, কেউ ইনফ্লুয়েন্স করবে, কেউ এটা করবে ওটা করবে, এরকম কোনো কমপ্লেন বা কিছু এখনো পাওয়া যায় না। এবং আপনি দেখবেন ইলেকশনটা যে হয়ে যাবে ওইভাবেই হবে। আপনাদের প্রেস এবং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এর দৌলতে ইলেকশন ঠিকই হবে, কোনো রকম মারপ্যাচ বা কোনো রকম ইরেগুলারিটি, ইলিগালিটি হবে বলে আমি মনে করি না।
আমরুল ইসলাম, আজকে আমাদের সাংবাদিকদের মধ্যে একটি প্রশ্ন শুনলাম, যারা নাশকতা বা ফৌজদারি অপরাধে মামলা থাকা অবস্থায় যারা প্রার্থী হয়েছেন, তাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যদি এই পিরিয়ডটার জন্য কোনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সেইটা আইনের দৃষ্টিতে সেটা ঠিক হবে কিনা, নাকি কোনটা আসলে বিধেয়, মানে কোনটা করা উচিত? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ কোনো শাস্তি হয় নাই, যাদের মানে মামলা, তাদেরকে আসলে বিএনপির পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে তাদেরকে আসলে নির্বাচনের সামনে আসার একটি সুযোগ দেওয়ার জন্য সেটি করা যেতে পারে কিনা। নির্বাচনের প্রার্থী হবে, নির্বাচনের প্রার্থী তো হয়ে গিয়েছেন, তারা এখন সামনে আসতে চান, ইলেকশন ক্যাম্পেইন করতে চান, কেউ কেউ কারাগারে আছেন, তারা জামিনে বেরিয়ে আসতে চান। আমি 1954 সালে দেখেছি আব্দুল হক সাহেব, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আছেন, যে খুব লেফটিস্ট ছিলেন, উনি জেলখানায় বসে নির্বাচন করেছেন এবং জিতেছেন কে আমাদের 54 সালে। এরকম ঘটনা আমার একটা ইনস্ট্যান্স মনে পড়ে। অতএব নির্বাচনের কারণে যে তাকে জেল থেকে বের করতে করে নিয়ে আসবে এরকম কোনো সেদিন চলে গিয়েছে, জেলে বসে নির্বাচনে জেতার দিন চলে গেছে। সেই সব থিওরি বলে লাভ নেই। প্রেজেন্ট সিচুয়েশন কি সেইটা বলো। আমি আইনের কথা বলছি, না আইনের কথা বলছি যে এটার কোনো তাকে তো প্রার্থী হলে পারে তাকে জেল থেকে বেরিয়ে আনবে সেটা কোনো, তবে এটা একটা বেলের গ্রাউন্ড হতে পারে, জামিন দেওয়া যেতে পারে, জামিনের গ্রাউন্ড হতে পারে, জামিনের গ্রাউন্ড হতে পারে, কারণ তিনি তো আসলে মানে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তার সেই অর্থে বা থাকছেন না। ইকবাল ভাই, আপনি কি মনে করেন যে তার জামিনের জন্য কি এটা একটি গ্রাউন্ড হতে পারে যে তিনি নির্বাচন করছেন, সেই জন্য তাকে আত্মগোপনে থাকা বা কারাগারে থাকাটা চেয়ে তাকে আসলে আইনি ভাবেই তাকে সুযোগ দেওয়া হলো, যে একটি উইন্ডো দেওয়া হলো যেখানে তিনি নির্বাচনী ক্যাম্পেইন করবেন? আমাদের এখন রাজনীতিতে যেটা আমরা দেখি যে যারা ধরুন গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে কিন্তু এটা নতুন করে আমরা দেখছি যে আত্মগোপনে যাওয়া। তো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল করবেন, জঙ্গি সংগঠন নয়, তারা আত্মগোপনে যাওয়ার কোনো কারণ নেই। তারা হয়তো কখনো জেলে যাবেন, আবার কখনো আইনের মাধ্যমে বেরিয়ে আসবেন, এটাই কিন্তু স্বাভাবিক। যদি তাকে সরকারের পক্ষ থেকে বা আইন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি হয়রানি করতে চায়, সেটাও কিন্তু তার জন্য একটা আবার আত্মগোপনে থাকা একটু রিস্কিও। আত্মগোপনে থেকে আবার আপনি একদম নিখোঁজ, মানে আবার গুম সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো অবস্থা হয়ে যেতে পারে। না, সেখানে ক্ষেত্রে সরকার বা রাষ্ট্র না, এখানে আমি যেটা মনে করি যে আজকে যে নির্বাচনটি হচ্ছে, বিশেষ করে 20 দলের কথা যেটা বললেন, 20 দল এতদিন ধরে যে আন্দোলনটি করেছে, সে আন্দোলনটি করেছে এই সরকারের বিরুদ্ধে, সরকারকে অবৈধ বলেছে, নাশকতামূলক কর্মকাণ্ড তারা করেছে ইত্যাদি কারণের জন্য যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো কিন্তু নির্বাচন তো আজকে এসছে, কিন্তু গতকাল আমার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে কোনো কারণের জন্য আমার বিরুদ্ধে নাশকতামূলক, সেটি কিন্তু নির্বাচনে আমি অংশগ্রহণ করব কি করব না তার উপরে ভিত্তি করে কিন্তু এই মামলাগুলো হয়নি। তাই এখানে যে আজকে যে 20 দল যদি সরকারের সাথে কোনো ডায়ালগের মাধ্যমে যদি তারা নির্বাচনে আসতো, তাহলে একটা প্রশ্ন থাকতো যে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে যারা যারা নির্বাচন করবে বা কর্মী বাহিনী বা নেতাদেরকে ছেড়ে দিতে হবে ইত্যাদি। তাই আমি মনে করি যে এখানে সরকারের উপরে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো কিভাবে এই তারা যাবেন, এবং আদালতগুলো তো আমরা জানি যে আদালতগুলো স্বাধীন, সেখানে যদি আদালতের কাছে যদি কেউ বেইলের জন্য যায়, আদালত নিশ্চয়ই সেক্ষেত্রে আপনাদের অ্যাটর্নি জেনারেলের ভূমিকা কি হবে, অ্যাটর্নি জেনারেল অফিসের ভূমিকা কি হবে, পাবলিক প্রসিকিউটরের ভূমিকা কি হবে? তারা কি বাধা দিবেন? তারা কাজ মানে তারা চাইবেন জামিনটি না হোক? না, অ্যাটর্নি জেনারেল বা তারা তো আপনাদের ব্রিফ কি থাকবে? না, সেখানে তো তারা তো সেখানে যেটি করবেন তারা, সেটা হলো আইনের বিষয়টি আইনগতভাবে তারা সেখানে প্লেস করবে। জামিনের প্রশ্নে আইন রফিকুল হক খুব মাথা আছেন। আমরা আরে এই সমস্ত দেখেন, এই সমস্ত ফাজলামি বাদ দেন, কাম টু প্র্যাকটিক্যাল সিচুয়েশন। আজকে কেউ যদি জেলে থাকে, আমি ইলেকশন করছি বলে জামিন চায়, তো অ্যাটর্নি জেনারেল কেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আরো 10 জন গিয়ে সেটাকে অপোজ করবে। হ্যাঁ, সেটা উনিও জানেন কি জানেন না, 10 জন অপোজ করবে। তো আমাদের অ্যাটর্নি জেনারেলকে চিনি না, বা আমরা চিনি না, আমরা অ্যাটর্নি জেনারেল করেছি, সে জামানা বদলে গেছে, সে সমস্ত দিন নেই এখন। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কথা দিয়েই নিশ্চয়ই আমরা শেষ করতে পারবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।